নমস্কার বন্ধুরা, চলে এলাম হিডেন লাভ ড্রামার এপিসোড নাম্বার 12 থেকে শুরু করে 25 অবধি এক্সপ্লেন করতে। একবার রিক্যাপ বলে দিচ্ছি যাতে বুঝতে কারোর অসুবিধা না হয়। এই মেয়েটির নাম সাংজি। সে তার ভাইয়ের বন্ধু, যে কিনা তার থেকে 5 বছরের বড়, তাকে ভালোবেসে ফেলেছে। আর এই হ্যান্ডসাম ছেলেটির নাম হলো জিয়াসু। সাংজি এখন বড় হয়েছে আর সে জিয়াসুর শহরের ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে এসেছে। জিয়াসুর মনেও অল্প হলেও সাংজির জন্য ভালোবাসা জন্মেছে। এখন এটাই দেখার কিভাবে তারা একে অপরকে নিজেদের এই ফিলিংসটা জানায়। এপিসোড নাম্বার 11-এ আমরা দেখেছিলাম সাংজি জিয়াসুর অফিসে নিউ ইয়ার গিফট নিয়ে যাওয়ায় জিয়াসু ওকে হুট করে অফিসে আসতে বারণ করেছিল। আসলে সে ইং এর থেকে তাকে রক্ষা করার জন্য এমনটা বলেছিল, কিন্তু সেটা সাংজি বোঝে না আর তার খারাপ লাগে। সাংজি মনের দুঃখে তার বন্ধু বান্ধবীদের সঙ্গে একটা বারে গিয়ে প্রচুর ড্রিঙ্ক করে ফেলে। সেখানে একটা বন্ধু, তার নাম মিং, সে সাংজিকে পছন্দ করে, তো সে সাংজির জন্য একটা গান গেয়ে তাকে ডেডিকেটও করে। কিন্তু সাংজির মন ছিল জিয়াসুর দিকে। জিয়াসু কল করে আর সে যখন আওয়াজ শুনে বুঝতে পারে সাংজি ড্রাঙ্ক আর সে কোনো একটা বারে আছে, জিয়াসু বলে তুমি ওখানেই থাকো, আমি তোমায় নিতে আসছি। সাংজি সবাইকে বাই করে বাইরে আসে। মিং ও সাংজির সঙ্গে বাইরে আসে। তখনই জিয়াসু সেখানে চলে আসে আর সে সাংজিকে অন্য কোনো ছেলের সঙ্গে দেখে। প্রথমবার জেলাস ফিল করছিল জিয়াসু। সাংজি মাতাল অবস্থায় যা তা কথা বলছিল, সেই সব ফানি কথা শুনে জিয়াসু হাসছিল। তারপরে সাংজি জিয়াসুকে তার একটা সিক্রেট আছে বলে আর সে জানায়, জানো তো আমি একজনকে পছন্দ করি, কিন্তু সে আমায় পছন্দ করে না। ও আমাকে খুব ভালোভাবে ট্রিট করে, কিন্তু ও সবাইকে যেমন ভাবে ট্রিট করে আমাকেও একইভাবে ট্রিট করে। ও আমায় স্পেশাল ভাবে না। এইসব বলে সাংজি কাঁদছিল। জিয়াসু অনেকবার জিজ্ঞাসা করে কে সে, কি নাম তার, কিন্তু সাংজি কিছুই বলে না। জিয়াসু সাংজিকে গাড়িতে নিয়ে বসায়, তারপরে ওর দিকে তাকিয়ে বলে, হয়তো তোমার ক্রাশ তোমায় স্পেশাল ট্রিট করে না, তবে আমি তোমায় স্পেশাল ট্রিট করব আর তোমার মনের মতন একজন হয়ে উঠব, যার জন্য তুমি অনেক খুশি ফিল করবে আর কাঁদবে না কখনো। পরের দিন সাংজির ঘুম ভাঙলে তার গতকালকের কথা কিছুই মনে ছিল না। সাংজির বান্ধবীরা জিজ্ঞাসা করে, কালকে যে হ্যান্ডসাম ছেলেটা তোমায় দিয়ে গেছিল সে কে? সাংজি বলে, আমার ভাইয়ের বন্ধু, যার কথা তোমাদেরকে বলেছিলাম। এই শুনে বান্ধবীরা বুঝতে পেরে যায় এটাই তাহলে সাংজির ক্রাশ। আজ সাংজির বাড়িতে ফেরার কথা। জিয়াসু সাংজিকে এয়ারপোর্টে ছাড়তে এসেছিল। তখনই মিং আসে আর সে জানায় আগের দিনের গানটা সে তার জন্যই ডেডিকেট করেছিল। মিং বলে সে তাকে পছন্দ করে। সাংজি মিংকে খুবই পোলাইটলি থ্যাংক ইউ বলে আর সে জানায় আমি অন্য কাউকে ভালোবাসি। মিং এর খারাপ লাগে, কিন্তু সে বলে আচ্ছা আমরা বন্ধু হয়ে তো থাকতে পারি। সাংজি বলে হ্যাঁ অবশ্যই। তারপরে সাংজি সেখান থেকে চলে যায়। জিয়াসু গাড়িতে জিজ্ঞাসা করে এই ছেলেটাকে? কাল রাত্রেও আমি ওকে দেখেছিলাম। এই ছেলেটাই কি তোমার সেই ক্রাশ, যার কথা তুমি কালকে আমায় বলেছিলে? সাংজি অবাক হয়ে যায়, কারণ কালকে সে যা বলেছিল তার কিছুই মনে নেই। সাংজি বলে না না, ও আমার ক্রাশ না, ও আমার একটা বান্ধবীর বন্ধু হয়। জিয়াসু জিজ্ঞাসা করে তোমার কেমন ছেলে পছন্দ? সাংজি উত্তর দেয় না, উল্টে জিয়াসুকেই জিজ্ঞাসা করে তোমার এখনো কোনো গার্লফ্রেন্ড নেই কেন? জিয়াসু বলে ঠিকই বলেছো, ভাবছি একটা গার্লফ্রেন্ড বানাবো, তুমিই কাউকে খুঁজে দাও না। সাংজি বলে আমি কি করে খুঁজবো, আমার তো সব বান্ধবীরা আমার এজেরই। জিয়াসু বলে কোনো অসুবিধা নেই, 20 বছর হলেই হবে। সাংজি অবাক হয়ে ভাবে তার মানে তো ও আমার সঙ্গেও ডেট করতে পারে। এইসব বলে জিয়াসু খুবই খুশি হচ্ছিল। আসলে সে সাংজিকে হিন্ট দিচ্ছিল যে ওরা চাইলে প্রেম করতে পারে। সাংজি বাড়িতে ফেরে, ওকে দেখে সবাই খুব খুশি হয়ে যায়। ও সবার জন্য নিউ ইয়ার গিফট এনেছিল আর পুরো পরিবারের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করে। জিয়াসু তার বন্ধুর সঙ্গে দেখা করতে যায়। বন্ধু বলে তুই যাকে পছন্দ করিস এবার তাকে জানিয়ে দে, এত দেরি করিস না। জিয়াসু বলে ও যদি ভালো কাউকে পায় আমার খুশিই হবে। বন্ধু জিজ্ঞাসা করে
ওই মেয়েটা কি অন্য কাউকে পছন্দ করে, কি কি বলেছে ওর ব্যাপারে। জিয়াসু বলে ও আমাকে বলেছে ওর ক্রাশ যেমন ভাবে ওকে ট্রিট করে ঠিক তেমন ভাবেই ও বাকিদেরকেও ট্রিট করে। বন্ধু বলে তোর এই কথাটা শুনে কেন জানি না আমার মনে হচ্ছে মেয়েটা তোর কথাই বলছে। জিয়াসু বলে না না, এটা তো হতে পারে না। আবার ভাবে এটা তো হতেও পারে। জিয়াসুর মনেও সন্দেহ জাগে, সত্যিই তো ওর ক্রাশ আমি নই তো। এরপরে ওই বন্ধুর বিয়ের দিন চলে আসে। জিয়াসু, সাংজি আর তার ভাই ইয়ানও সেখানে এসেছিল। জিয়াসু সাংজিকে নানান প্রশ্ন করে জানার চেষ্টা করছিল আসলে সাংজির ক্রাশ সে কিনা। এক পর্যায়ে সাংজির মনে হয় আজ তো সত্যিটা বেরিয়ে আসতে পারে, তো সে ওখান থেকে যেতে চায়। সাংজির ভাই ইয়ান সেখানে আরো কিছুক্ষণ থাকতে চাইছিল, তো সাংজি একাই যেতে লাগে। জিয়াসু এসে বলে চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসছি। রাস্তায় জিয়াসু সাংজির জন্য একটা স্ট্রবেরি বক্স কিনে দেয়। আসলে পার্টিতে সাংজি স্ট্রবেরি নিতেই যাবে তার আগে একটা ছেলে সেটা খেয়ে নিয়েছিল, আর এই ব্যাপারটা জিয়াসু লক্ষ্য করেছিল। সাংজি খুশি হয়ে স্ট্রবেরি খেতে লাগে। জিয়াসুকে খাওয়ার জন্য অফার করলে জিয়াসু বলে তোমার হাতটা সামনে আনো আমার, আর সে সাংজির হাত থেকে স্ট্রবেরিটা খেয়ে নেয়। সাংজি তো পুরোই অবাক হয়ে যায়। এদিকে জিয়াসু তো খুব খুশি হয়ে যায়। জিয়াসু হিন্টসের উপরে হিন্টস দিচ্ছিল সাংজিকে, আর সে ফ্লার্ট করতে স্টার্ট করে দিয়েছিল সাংজির সঙ্গে। বাড়ি ফিরে জিয়াসু সাংজিকে নিউ ইয়ার উপলক্ষে একটা ব্রেসলেট গিফট দেয়। সাংজি থ্যাংক ইউ বলে ভিতরে চলে যায়। সাংজি ভাবতে লাগে ইদানিং জিয়াসুর ব্যবহার অনেকটা বদলে গেছে, ও কি তাহলে আমায় পছন্দ করতে লেগেছে। এইসব ভেবে সাংজি খুব খুশি হয়ে যায়। পরের দিন সাংজি আর জিয়াসুর একই ফ্লাইটে ইয়েহি শহরে ফেরত যাওয়ার কথা ছিল, তাই জিয়াসু সাংজিকে পিক আপ করতে আসে। এয়ারপোর্টে জিয়াসুর এক বন্ধুর সঙ্গে দেখা হয়। সে বলে এটা কি তোমার গার্লফ্রেন্ড? ও ভুল বললাম, তোমার গার্লফ্রেন্ড তো ইং। জিয়াসু বলে ইং আমার গার্লফ্রেন্ড না। সাংজি জিজ্ঞাসা করে ইং কে? জিয়াসু বলে ওই মেয়েটা যে রেস্টুরেন্টে আমার উপরে জল ছুঁড়ে মেরেছিল, ওর ব্যবহার তো তুমি দেখেই ছিলে। তোমার কি মনে হয় ও কি আমার গার্লফ্রেন্ড হতে পারে? সাংজি বলে ও হ্যাঁ, তোমার গার্লফ্রেন্ড তো ওই মেয়েটা যে ওই দিন এয়ারপোর্টে এসেছিল। এটা শুনে জিয়াসু হাসছিল, কারণ সাংজি জিয়াসুর অফিসের ডিরেক্টরকে তার গার্লফ্রেন্ড ভেবে নিয়েছে। সাংজিকে হোস্টেলে পৌঁছে দিয়ে জিয়াসু চলে যায়। রাস্তায় জিয়াসু তার বন্ধুকে কল করে বলে আমার মনে হচ্ছে তোর ভাবনাটাই ঠিক, আমি যাকে পছন্দ করি সেও আমাকে পছন্দ করে। তো জিয়াসু সাংজির মনের কথা বোঝার জন্য ওকে লাঞ্চ করার জন্য ইনভাইট করে। সাংজি তার বন্ধুদের সেই ব্যাপারটা জানালে তারা খুবই খুশি হয়ে যায়। বান্ধবীরা ওকে খুবই সুন্দর করে রেডি করায় এই লাঞ্চটার জন্য। সাংজিকে দেখে জিয়াসু নিজের চোখ সরাতে পারছিল না, আর সে বলে তোমায় আজকে খুবই সুন্দর লাগছে। তারপরে জিয়াসু সাংজিকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে আগের থেকে জিয়াসুর ডিরেক্টর বসেছিল। জিয়াসু সেখান থেকে ওয়াশরুমে যাওয়ার বাহানা করে চলে যায়। ডিরেক্টর বলে আমি জিয়াসুর গার্লফ্রেন্ড না, আমি জিয়াসুর অফিসের ডিরেক্টর। ওই দিন জিয়াসুর শরীরটা খারাপ ছিল, তাই আমি এয়ারপোর্টে গাড়ি চালিয়ে ওকে নিয়ে গেছিলাম। আমার হাজবেন্ডের কল এসেছিল, আর তাই আমায় সেখান থেকে যেতে হয়েছিল। আমি তোমার সঙ্গে নিজেকে ইন্ট্রোডিউস করাতে পারিনি। জিয়াসু তোমার অনেক কেয়ার করে, ওই দিন তুমি কাঁদছিলে তাই ওর খুবই খারাপ লাগছিল। সাংজি এইসব শুনে বুঝতে পারে এতগুলো দিন সে জিয়াসুকে ভুল বুঝেছে আর ওর থেকে দূরে থেকেছে এবং কষ্ট পেয়েছে। জিয়াসু তার কলিগসদের সাথে ফিরে আসে। কলিগসরা জিজ্ঞাসা করে কে এই মেয়েটা? জিয়াসু বলে বন্ধু। সাংজি অবাক হয়ে যায় আর খুশিও হয়, কারণ প্রথমবার এমনটা হলো যে জিয়াসু তাকে বোন নয় বরং বন্ধু হিসাবে পরিচয় করালো। তারপরে সাংজি আর জিয়াসু সেখান থেকে বেরিয়ে পড়ে। সাংজি জিজ্ঞাসা করে তুমি কি ওনাকে এসব বলতে বলেছিলে আমায়? জিয়াসু বলে হ্যাঁ, যেন ভবিষ্যতে এই বিষয়টা নিয়ে তোমার আর আমার মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না হয়। বেশ কিছুদিন বাদে সাংজির বার্থডে চলে আসে। জিয়াসু সাংজিকে নিয়ে ঘুরতে বের হয়। তারপরে ওরা মুভি দেখতে যায়। জিয়াসু নিজের হাতটা বাড়িয়ে দেয় হাত ধরার জন্য। সাংজি খুবই লজ্জা পাচ্ছিল। সে বলে এটা ঠিক হবে না হয়তো। জিয়াসু বলে হ্যাঁ, তা হয়তো ঠিক বলেছো, তুমি তো এখনো আমার গার্লফ্রেন্ড হওনি। এই শুনে সাংজি অবাক হয়ে যায়। এরপরে জিয়াসু সাংজিকে তার বাড়ির ছাদে নিয়ে যায়। সেখানে জিয়াসু ওর জন্য সারপ্রাইজ প্ল্যানিং করে রেখেছিল। সাংজি এই দেখে
খুব খুশি হয়ে যায়। তারপরে সাংজি কেক কাটে। একটা কেক জিয়াসু নিজের হাতে সাংজির জন্য বানিয়েছিল। সাংজি কেক খাচ্ছিল। জিয়াসু কথায় কথায় আবারও জিজ্ঞাসা করে, তুমি কেমন ছেলে পছন্দ করো? সাংজি বলে যে হ্যান্ডসাম হবে, কাইন্ড হবে আর আমার থেকে লম্বা হবে। এটা শুনে জিয়াসু বলে, তুমি যেমনটা চাও এই একই কোয়ালিটি তো আমার মধ্যেও আছে, তাহলে আমি কি তোমার সঙ্গে ডেট করার কথা ভাবতে পারি? সাংজি অবাক হয়ে তাকিয়ে থাকে আর তারপরে বলে, না, তুমি তো আমায় ছোট বোনের চোখে দেখো। জিয়াসু বলে, আগের ব্যাপারটা আলাদা ছিল, এখন আমরা দুজনই অ্যাডাল্ট। সাংজি কনফিউজড হয়ে চুপ থাকে আর ভাবছিল এইসব কি সত্যি হচ্ছে। জিয়াসু বলে, তার মানে তুমি কি আমায় পছন্দ করো না? সাংজি বলে, না না, আমি তো সেটা বলিনি, আমি আসলে এই ফিলিংসটা ঠিক বুঝতে পারছি না এখন। তুমি যদি আর কয়েকবার আমায় তোমার ফিলিংসটা বোঝাও, মানে প্রপোজ করে, তাহলে হয়তো ঠিক হয়ে যাবে আমার মন আর আমি কোনো সিদ্ধান্ত তোমায় বলতে পারবো। জিয়াসু হেসে বলে, বুঝলাম, তুমি চাইছো আমি তোমায় আরো কয়েকবার প্রপোজ করি। সাংজি বলে, হ্যাঁ। হোস্টেলে ফিরলে সাংজির বন্ধুরাও ওর বার্থডে সেলিব্রেট করে। বান্ধবীরা জিজ্ঞাসা করে, কি হলো আজ সারাদিনে, কতটা এগোলে? সাংজি খুব খুশি হয়ে জানায় জিয়াসু ওকে প্রপোজ করেছে। সবাই সাংজির জন্য খুব খুশি হয়ে গেছিল। তারপরে সাংজি আর জিয়াসু বেশ কয়েকবার ডেট করতে যাওয়ার প্ল্যানিং করে, কিন্তু বারবার ভেস্তে যায় জিয়াসুর কাজের চাপের জন্য। সাংজির খুবই মন খারাপ হয়ে যায়। একবার তো জিয়াসুর কাছে হসপিটাল থেকে কল আসে। জিয়াসু সেখানে গেলে তাকে জানানো হয়, এবার তোমার বাবার সার্জারি করতে হবে, 10 বছর তোমার বাবা এখানে আছেন। একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, জিয়াসুর বাবা মদ খেয়ে গাড়ি চালানোর জন্য অ্যাক্সিডেন্ট করেছিল। তার বাবা বলে, আমায় কেউ দেখেনি, আমি পালিয়ে চলে এসেছি। জিয়াসু পুলিশকে ইনফর্ম করতে যায় যাতে করে ওই লোকটিকে অন্তত বাঁচানো যায়। জিয়াসুর বাবা ভয়ে লাফ দেয় আর তিনি কোমায় চলে যান। তার বাবার অনেক ধার ছিল। জিয়াসু আর তার মা অনেক কষ্ট করে ধার শোধ করতে, পড়াশোনার খরচ চালাতে, আর এই সব নিয়ে চিন্তায় চিন্তায় তার মা মারা যায়। জিয়াসু একা হয়ে পড়েছিল। এরপরে জিয়াসুর খুবই মন খারাপ হয়ে যায়। বাড়ি ফেরার পথে জিয়াসু সাংজির মেসেজ দেখে ওকে কল করে ডিনারে ডাকে। জিয়াসু লক্ষ্য করে সাংজির মনটা খারাপ। সে সাংজিকে সরি বলে বারবার তার মন ভাঙার জন্য। তারা সেখানে কটন ক্যান্ডি খায় আর প্রচুর কথা বলে। জিয়াসু কালকে দেখা করতে আসতে বললে সাংজি জানায় কাল ওর ক্লাস রয়েছে। পরের দিন সাংজি ক্লাসে যায়। হঠাৎ দেখে জিয়াসু সেখানে আর সে সাংজির পাশে গিয়ে বসে। সাংজি তো অবাক হয়ে যায়। জিয়াসু সাংজির দিকেই এক দৃষ্টিতে তাকিয়েছিল। সাংজি লজ্জা পেয়ে ঘুমের বাহানা করে চোখ বন্ধ করেছিল। জিয়াসু ওর গালের কাছে গিয়ে দূর থেকে একটা কিস করে আর সাংজি তাকায়। জিয়াসু এমন একটা ভাব করছিল যেন কিছুই হয়নি এখন, আর সে কিচ্ছু জানে না। তো সাংজি ওকে বলছিল, তুমি আমার এতটা কাছে এসেছিলে? জিয়াসু টিজ করে বলছিল, এতটা? আর তখনই সাংজি ওর গালে একটা কিস করে দেয়। ওরা দুজনই এটার জন্য প্রিপেয়ার ছিল না, তো ওরা স্মাইল করতে লাগে। পরের দিন জিয়াসু সাংজিকে দেখা করতে আসতে বলে। সাংজি বলে, আজ আসতে পারবো না। জিয়াসুর মনটা খারাপ হয়ে যায় আর তখনই সাংজি এসে ওকে সারপ্রাইজ দিয়ে হ্যাপি বার্থডে উইশ করে। জিয়াসু তো ভুলেই গেছিল যে তার আজকে বার্থডে। সাংজি ওকে বয়স হয়ে যাচ্ছে বলে খ্যাপায়। এই শুনে জিয়াসু বলে, হ্যাঁ, আমায় তাড়াতাড়ি বিয়েটা করে নিতে হয় তাহলে। সাংজি বলে, আমার এখনো গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি, এখন বিয়ে করা যাবে না। জিয়াসু বলে, তুমি কেন ভাবলে যে আমি তোমায় নিয়েই বলছি? তুমি তো এখনো আমার প্রপোজাল অ্যাকসেপ্টই করনি। এই শুনে সাংজি হাসতে লাগে। তারপরে সাংজি জিয়াসুকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। জিয়াসুর সমস্ত অ্যারেঞ্জমেন্ট দেখে খুবই পছন্দ হয়। সাংজি নিজের হাতে ওর জন্য নুডলস বানিয়ে খাওয়ায়। সাংজি প্রথমবার রান্না করেছে, তবে জিয়াসুর খুবই পছন্দ হয়। তারপরে জিয়াসু কেক কাটার আগে একটা উইশ করে। সাংজি জিজ্ঞাসা করে, কি উইশ করলে? জিয়াসু বলে, তোমায়। সাংজি বলে, এটা তো খুবই ইজি একটা উইশ করেছো তুমি। আর এর উত্তরটা হলো হ্যাঁ, আমিও তোমায়
খুব পছন্দ করি। জিয়াসু নিজেকে আর আটকে রাখতে পারে না এবং সে সাংজিকে কাছে টেনে একটা কিস করে, বলে তুমিই আমার জীবনের প্রথম ভালোবাসা, যাকে আমি খুব ভালোবাসি। তুমি আমায় কোনোদিনও ছেড়ে যেও না। তারপরে সাংজি আর জিয়াসু একটা জায়গায় বসে সময় কাটাচ্ছিল। জিয়াসু বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি এত জলদি আমায় হ্যাঁ বলে দেবে। সাংজি বলে, আজ একটা স্পেশাল দিন আর আমি সব সময় তোমার সঙ্গে এইভাবেই থাকতে চাই। জিয়াসু সাংজিকে তার পরিবার সম্পর্কে সব জানায়। সে কিছু লুকিয়ে রাখতে চায় না সাংজির থেকে। জিয়াসু বলে, আমার মা মারা গেছে, বাবা কোমায় আছে, বাবা ড্রিঙ্ক করে ড্রাইভ করেছিল আর ইং এর বাবাকে মেরে ফেলেছিল। আমার একটা গাড়ি আছে, আমার নিজের কোনো বাড়ি এখনো হয়নি, আর কিছু সেভিংস রয়েছে। তুমি কি এই সব কিছু শোনার পরেও আমার গার্লফ্রেন্ড হবে? সাংজি বলে, হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। পরের দিন সাংজি লাইব্রেরিতে যাচ্ছিল। জিয়াসু ওকে সারপ্রাইজ দেয় এসে। জিয়াসু বলে, এখন তো ওই লাইব্রেরিতে সিটই অ্যাভেলেবেল নেই আর অনেক ভিড় থাকবে। তো জিয়াসু ওকে নিজের ঘরে নিয়ে যায়। সে সাংজিকে পড়ার টেবিলের কাছে নিয়ে যায় আর বসে বসে সাংজিকেই দেখছিল। তো সাংজি ওর কাছে এসে নিজের মুখটা ভালো করে দেখাচ্ছিল আর বলে, এবারে হয়েছে? জিয়াসু ওকে কাছে টেনে নিয়ে বলে, না, এখনো মন ভরেনি আমার। সাংজি ওকে বাইরে পাঠিয়ে দেয় আর বলে, যাও, আমায় পড়তে দাও। জিয়াসু বলে, তুমি তো খুবই স্ট্রিক্ট একটা গার্লফ্রেন্ড। কিছুক্ষণ বাদে ওরা একসাথে খাওয়া দাওয়া করে। সাংজি বাসনগুলো মাজতে যায় আর জিয়াসু ওকে বারণ করে। তবে সাংজি বলে, আমি সব কাজ শিখে রাখতে চাই যাতে ভবিষ্যতে আমিও তোমায় সাহায্য করতে পারি আর সব কাজ তোমায় না করতে হয়। তারপরে সাংজি পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে। জিয়াসু আসার আওয়াজ পেয়ে সে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে পড়ে যায়। জিয়াসু বলে, তুমি নিচে কি করছো? সাংজি বলে, আমার এইভাবে পড়লে এক্সাইটিং ফিল হচ্ছে। জিয়াসু সাংজিকে কাছে টেনে নিয়ে বিছানায় শুইয়ে বলে, এবারে কি এক্সাইটেড ফিল হচ্ছে? সাংজি খুবই নার্ভাস হয়ে যায় জিয়াসুকে এতটা কাছে দেখে। জিয়াসুকে সরিয়ে বলে, তুমি আমার এত কাছে এসো না, আমি খুবই নার্ভাস হয়ে যাই তাহলে। সাংজির এমন ইনোসেন্ট কথা শুনে জিয়াসু স্মাইল করে। রাত্রে জিয়াসু আর তার সেই বন্ধু কথা বলছিল। এখানে বন্ধু গেস করে ফেলে জিয়াসু ইয়ানের বোন সাংজির সঙ্গে প্রেম করছে, কিন্তু তার আগেই বন্ধু তার গ্রুপে মেসেজ করে বলে দিয়েছিল জিয়াসুর গার্লফ্রেন্ড হয়েছে। তো ইয়ান কল করে ইয়ার্কি মেরে জিজ্ঞাসা করে, কিরে, কে সেই দুর্ভাগা মেয়ে যে তোকে পছন্দ করেছে? জিয়াসু বলে, আমি তোর সঙ্গে দেখা করে সামনাসামনি সব জানাবো। পরের দিন এক্সাম শেষ হলে সাংজির কাছে একটা কল আসে আর সে জানতে পারে সে যে ইন্টারভিউটা দিয়েছিল তাতে ও সিলেক্টেড হয়েছে ইন্টার্নশিপ করার জন্য। সাংজি অফিসে পৌঁছালে দেখে ওই দিন ইং এর সঙ্গে যে মেয়েটা ছিল সেই মেয়েটাই ওর এখানকার সিনিয়র। সাংজি আর ওই মেয়েটা দুজনই একে অপরকে চিনতে পারে। মেয়েটা সাংজিকে প্রচুর জ্বালায় আর ওকে দিয়ে অনেক কাজ করায়। সাংজির মন খুবই খারাপ হয়ে যায়, কিন্তু দিন শেষে জিয়াসুর সঙ্গে দেখা করে ও সব ক্লান্তি দূর হয়ে যায়। পরের দিন জিয়াসু সাংজিকে অফিসে ছাড়তে যায়। সাংজি যাওয়ার আগে জিয়াসুকে একটা গুড বাই কিস দেয় আর এই ব্যাপারটা ওই মেয়েটা দেখে ফেলে। মেয়েটি সব কথা ইংকে কল করে জানিয়ে দেয়। ইং এই সব জেনে খুবই রেগে যায়। তারপরে অফিসের সবাই পার্টি করতে এসেছিল। সাংজির ওখানে ভালো লাগছিল না, তাই ও বাহানা করে সেখান থেকে বেরিয়ে যায়। তখনই ইং ওখানে চলে আসে। সাংজি ওকে ইগনোর করে চলে যাচ্ছিল, কিন্তু ইং ওকে আটকে বলে, তুমি কি জানো জিয়াসু একজন খুনির ছেলে? ওর বাবার জন্য আমার বাবা মারা গেছে। সাংজি বলে, আমি বুঝতে পারছি তুমি কতটা কষ্ট পেয়েছো, কিন্তু তোমার সঙ্গে যা হয়েছে এতে জিয়াসুর কোনো দোষ নেই। তুমি যতটা কষ্ট পেয়েছো ওই ঘটনার জন্য, ঠিক ততটাই জিয়াসুও কষ্টে থেকেছে দিনের পর দিন। তাই তুমি ওকে আর দোষ দিও না আর ওকে জ্বালিও না। তারপরে জিয়াসু সাংজিকে হোস্টেলে এগিয়ে দেওয়ার জন্য এসেছিল। হঠাৎ করে ইয়ান কল করে বলে, তুমি কোথায়? সাংজি বলে, আমি হোস্টেলের দিকে যাচ্ছি। ইয়ান বলে, তার মানে যে মেয়েটা একটা ছেলের হাত ধরে যাচ্ছে সেটা কি তুমি? সাংজি ঘাবড়ে যায়। ইয়ান ওদের সামনে চলে আসে। সাংজি ওকে বোঝাতে যায়, তবে ইয়ান কিছুই বোঝার মুডে ছিল না। জিয়াসু বলে, আমি প্রথম ওকে প্রপোজ করেছি, আমি তোকে সবটা বুঝিয়ে বলছি, আমার কথা শোন
আগে ইয়ান বলে তুই তো চুপই কর। ইয়ান সাংজিকে আগে হোস্টেলে যেতে বলে। সাংজি সেখান থেকে চলে গেলে ইয়ান জিয়াসুকে মারতে লাগে। জিয়াসু বলে তুই আমায় যত খুশি মার, তোর অধিকার রয়েছে, কিন্তু এটা জেনে রাখ আমি সাংজিকে অনেক বেশি ভালোবাসি আর আমি ওকে নিয়ে সিরিয়াস। ইয়ান আরো মারে ওকে, বলে তুই কেন আমার বোনের সঙ্গে প্রেম করতে গেলি। একটু শান্ত হলে জিয়াসু ওকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে ইয়ান দেখে একটা মেয়ের জুতো। সে বুঝতে পেরে যায় এটা সাংজির জন্য। ফ্রিজ খুললেই দেখে সাংজির পছন্দের খাবার রয়েছে। ইয়ান বুঝতে পেরে যায় ওদের সম্পর্ক অনেক দূর অবধি এগিয়ে গেছে। পরের দিন জিয়াসু মাস্ক পরে সাংজির সঙ্গে দেখা করতে যায়। বলে আমার ঠান্ডা লেগেছে। সাংজি ওর মাস্কটা খুললে দেখে আঘাতের দাগ। ও বুঝতে পেরে যায় এটা তার ভাইয়ের কাজ। সাংজি খুবই রেগে ইয়ানের কাছে যায় আর বলে তোমার সাহস কি করে হলো তুমি আমার বয়ফ্রেন্ডকে মারো। সে এতটাই রেগেছিল যে সে তার ভাইয়ের সঙ্গে সব সম্পর্ক ভেঙে চলে যায়। জিয়াসু ওকে বুঝিয়ে আবারও নিয়ে আসে, তবে ওরা আবারও ঝগড়া করছিল। জিয়াসু বলে তোমার ভাই শুধু আমায় মারেনি, দেখো আমিও ওকে মেরেছি। সাংজি এই দেখে এবার তার ভাইয়ের পক্ষ নিয়ে বলে তুমি আমার ভাইকে কেন মেরেছো, ওকে মারার অধিকার আমার রয়েছে। এই কথা শুনে ইয়ান একটু খুশি হয়ে ভাবে যাক ও তো আমার পক্ষ নিয়েছে। খাবার এলে জিয়াসু সাংজিকে সুন্দর করে খাইয়ে দিচ্ছিল, যা দেখে ইয়ান বলে অ্যাটলিস্ট আমার সামনে তো এসব নাটক বন্ধ করো। সাংজি ওকে টিজ করে আরো জিয়াসুকে খাইয়ে দিচ্ছিল। রাত্রে জিয়াসু সাংজিকে হোস্টেলে ছাড়তে যায়। ইয়ান ঘুমিয়েছিল দেখে জিয়াসু ওকে একটা কিস করে বলে অনেকক্ষণ নিজেকে কন্ট্রোল করে রেখেছিলাম। যাওয়ার আগেও সাংজি তার ভাইকে জ্বালিয়ে যায় আর বলে তুমি কি আমার বয়ফ্রেন্ডকে ড্রাইভার মনে করেছো, সামনে এসে বসো। এরপরে জিয়াসু আর সাংজি একে অপরকে ফ্লাইং কিস দেয়। তারপরে ইয়ান জিয়াসুকে বলে আমার বোন আমার কাছে অনেক প্রিয়, তুমি যদি কখনো ওকে কাঁদিয়েছো বা ধোকা দেওয়ার চেষ্টা করেছো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। জিয়াসু একটু ইয়ার্কি করে বলে চিন্তা করো না ডার্লিং ভাই, আমি ওকে অনেক ভালোবাসি। এরপরে একদিন জিয়াসুর এক বন্ধু বলে ইং এর সঙ্গে সাংজিকে দেখেছি আমি। জিয়াসু রেগে ইংকে ধমকি দিয়ে বলে অনেক হয়েছে, তুমি যদি আমার গার্লফ্রেন্ডকে জ্বালিয়েছো তাহলে কিন্তু আমি আর চুপ করে থাকবো না, পুলিশে কমপ্লেন করব। তারপরে সাংজিকে দেখানো হয় ও একটা আইডিয়া শেয়ার করে, যেটা শুনে ডিরেক্টরের ভীষণ পছন্দ হয় আর উনি প্রশংসা করেন। কিন্তু ইং এর বান্ধবীর পছন্দ হয় না আর সে সাংজিকে অনেক কথা শোনায়। সাংজির মন খারাপ হয়ে যায়। রাত্রে জিয়াসুর সঙ্গে দেখা হলে ও সাংজিকে জড়িয়ে ধরে বলে ইং আর তোমায় জ্বালাতন করতে পারবে না। কয়েকদিন বাদে জিয়াসু সাংজিকে একটা বাড়িতে নিয়ে এসে চাবি দিয়ে বলে এখন থেকে এই বাড়িটা আমাদের দুজনের। সাংজি হোস্টেলে ফিরে এসে দেখে এসি কাজ করছে না, ইউনিভার্সিটি বন্ধ, তাই এখন কেউ আসবেও না। জিয়াসু এই ব্যাপারটা জানতে পেরে সাংজিকে ওদের বাড়িতে নিয়ে আসে। সাংজি ফ্রেশ হয়ে এসে দেখে জিয়াসু মোবাইল ঘাঁটছে। ও জিজ্ঞাসা করে তুমি কি করছো। জিয়াসু জানায় গেম খেলছে। জিয়াসু সাংজিকে গেম খেলতে শেখাচ্ছিল, তবে সাংজি তো জিয়াসুর মুখের দিকেই তাকিয়েছিল। বেশ কিছুক্ষণ বাদে সাংজি উঠতে গেলে জিয়াসুর জামায় ওর চুলটা আটকে যায়। জিয়াসু এত কাছ থেকে সাংজিকে দেখে আর নিজেকে আটকে রাখতে পারে না এবং সে ওকে কিস করতে লাগে। সাংজিও জিয়াসুর কাছে যাওয়া থেকে নিজেকে ধরে রাখতে পারে না। একটু বাদে জিয়াসু বলে কাল তো সকাল সকাল তোমায় উঠতে হবে, তোমার কাজ রয়েছে তাই না। সাংজি বলে হ্যাঁ, আর সে দৌড়ে ঘরে চলে যায়। অ্যাকচুয়ালি ওরা দুজনই খুবই লজ্জা পেয়ে গেছিল। কয়েকদিন বাদে সাংজির ইন্টার্নশিপ শেষ হয়ে যায়। ও অফিসের সবার জন্য গিফট এনেছিল, ইং এর বান্ধবীর জন্য এনেছিল। সাংজি বলে আমি যখন প্রথমবার এখানে এসেছিলাম তখন আমি কিছুই পারতাম না, আমি আপনার থেকে অনেক কিছু শিখেছি। আর হ্যাঁ, আমি কারোর বয়ফ্রেন্ড চুরি করিনি, আপনি আমায় ভুল বুঝেছেন। আপনি তো ইং এর বান্ধবী, পারলে ওকে চিকিৎসা করান। আজ প্রথমবার মেয়েটি চুপ ছিল কারণ সে নিজের ভুল বুঝতে পেরেছিল। ওদিকে জিয়াসুর রাত দিন জেগে কাজ করা গেমটা
ভীষণই পপুলার হয়ে ওঠে আর এই জন্যই তার বস ওকে প্রমোশন দেওয়ার কথা বলে। সাংজি আর জিয়াসু একটু ফ্রি হয়েছে তাই ওরা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করে। শেষমেশ ঠিক হয় ওরা সমুদ্রের কাছে ক্যাম্পেইন করবে, কিন্তু সকালে উঠে দেখে বাইরে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। সাংজির মনটা খুবই খারাপ হয়ে যায়। সাংজির মন খারাপ দেখে জিয়াসুর মাথায় একটা আইডিয়া আসে আর ওরা ঘরেই টেন্ট বানিয়ে ফেলে এবং সেখানেই ক্যাম্পেইন শুরু হয়ে যায়। ভীষণ মজা করে ওরা একসঙ্গে। অনেকগুলো দিন পার হয়ে যায়। সাংজি ইউনিভার্সিটিতে ছুটি পেয়ে তার বাড়িতে ফিরে আসে। জিয়াসু বলে, আমি তোমায় খুব মিস করছি, আমার কাজ শেষ হলে আমি তোমার কাছে চলে আসব। এরপরে সাংজি ইয়ানকে তেল মারছিল। ইয়ান বুঝতে পেরে যায় রাত্রে সব বন্ধুরা একসঙ্গে হবে আর জিয়াসুও থাকবে। সাংজি ওখানে যেতে চায়, তাই এত কিছু। ইয়ান রাজি হয়ে যায়। জিয়াসুকে ওরা পিক আপ করে। গাড়িতে জিয়াসু আর সাংজি হাত ধরে খুবই ক্লোজ হয়ে বসেছিল, যা দেখে ইয়ান বলে, এই গাড়িতে আরো একজনও আছে, তাই একটু দূরত্ব মেনটেন করো। কিন্তু কে শোনে কার কথা? ওরা ইয়ানকে ইগনোর করছিল। রেস্টুরেন্টে বন্ধুরা জিয়াসুর সঙ্গে সাংজিকে দেখে অবাক হয়ে যায়। জিয়াসু সাংজিকে ওর গার্লফ্রেন্ড হিসাবে পরিচয় করিয়ে দেয়। সবাই ড্রিঙ্ক করছিল, কিন্তু বরাবরের মতন জিয়াসু ড্রিঙ্ক করে না। জিয়াসু সাংজিকে বাড়িতে ছাড়তে যায়। সাংজি ওকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার কি সত্যিই ড্রিঙ্ক করলে অ্যালার্জি হয়? জিয়াসু বলে, কাছে আসো তো দেখি। একটা কিস করে বলে, মনে হচ্ছে আর নেই। জিয়াসু ওকে ছাড়তেই চাইছিল না। সাংজি বুঝতে পারে আর সে তারপরে বাড়িতে চলে যায়। সাংজির মা জিয়াসু আর সাংজিকে একসঙ্গে দেখে ফেলেছিল। উনি বলেন, তুমি কি জিয়াসুর সঙ্গে ডেট করছো? সাংজি বলে, হ্যাঁ মা, তুমি তো ওকে চেনোই, ও আমায় অনেক যত্নে রাখবে। মায়ের মুখ দেখে বোঝাই যাচ্ছিল তিনি জিয়াসুকে পছন্দ করছেন না। কয়েকদিন বাদে সাংজি যখন বাড়িতে ছিল না, বাবা জিয়াসুকে ডেকে বলে, তোমার বয়স আর আমার মেয়ের বয়সের মধ্যে একটা বড় ব্যবধান রয়েছে। তাছাড়া অতীতে তোমার পরিবারের সঙ্গে যা ঘটেছে, আমার চিন্তা পরবর্তীকালে সেটা আমার মেয়েকে ভালো থাকতে দেবে না। সাংজি বাড়িতে ফিরলে ওনারা বলেন, জিয়াসুকে আমরা ডেকেছিলাম, তোমার আর জিয়াসুর সম্পর্ক আগে না এগোনোই ভালো। সাংজির এই সব শুনে খুবই মন খারাপ হয়ে যায়। ও জিয়াসুকে কল করে বলে, তুমি আমার বাবা মায়ের কথায় একদম মন খারাপ করো না। জিয়াসু বলে, না না, তেমন কিছুই বলেননি ওনারা, তুমি চিন্তা করো না। আর হ্যাঁ, কালকে আমি চলে যাচ্ছি, একটা কাজ এসে পড়েছে। সাংজির জিয়াসুর জন্য মন খারাপ হয়ে যায় আর ভাবতে লাগে, বাবা মায়ের কথা শুনে ও কি আমার থেকে দূরে যাওয়ার জন্য চলে যাচ্ছে? ও ব্রেকআপ করে নেবে না তো আমার সঙ্গে? সাংজিও পরের দিন ইয়েহিতে ফেরত যাওয়ার জন্য প্যাক করে নেয়। বাবা মা জিজ্ঞাসা করে, তুমি আজই চলে যাচ্ছ কেন? সাংজি বলে, আমি এখন বড় হয়েছি, আমি বুঝি ঠিক ভুল কোনটা। আমি জানি তোমরা জিয়াসুকে বিশ্বাস করতে পারছো না চিন্তায়, তবে তোমার মেয়েকে তো বিশ্বাস করতে পারো। সাংজি ইয়েহিতে পৌঁছে যায়। জিয়াসু ওকে নিতে আসে। সাংজি কাঁদছে দেখে জিয়াসু জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? সাংজি বলে, মনে আছে কয়েক বছর আগে আমি অনলাইন বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এখানে এসেছিলাম? ওই দিন আমি অনলাইন কোনো বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে আসিনি। আসলে ভাইয়ের মুখে আমি জানতে পেরেছিলাম তোমার গার্লফ্রেন্ড হয়েছে, তাই আমি ছুটে চলে এসেছিলাম। আমি তোমায় এখানে পড়তে আসার পর থেকে ভালোবাসিনি। যেদিন প্রথমবার তোমায় দেখেছিলাম সেই দিন থেকে তুমি আমার ক্রাশ। আমি তো তোমার নামের স্পেলিংও যখন জানতাম না তখন থেকে তোমায় ভালোবেসেছি। এই সব শুনে জিয়াসু ওকে জড়িয়ে বলে, তুমি এগুলো বলার জন্য এখানে ফিরে এসেছো? সাংজি বলে, আমি তোমায় জানাতে চেয়েছিলাম তোমায় আমি কতটা ভালোবাসি। আমি ভয় পেয়েছিলাম তুমি যদি আমার থেকে দূরে চলে যাও বাবা মায়ের কথা শুনে। জিয়াসু বলে, ধুর পাগলি, তোমার বাবা মা আমায় তোমার থেকে দূরে করলেও আমি তোমায় চুরি করে নিয়ে আসতাম। আমি সারাটা জীবন তোমার সঙ্গেই থাকবো। জিয়াসু বাড়িতে বসে পুরনো সব কথা ভাবছিল। সাংজি এলে ও বলে,
আমি তোমায় খুব ভালোবাসি সাংজি। এতগুলো বছর ধরে তুমি আমায় ভালোবেসেছো। আমি কতটা বোকা যে আমি বুঝতেই পারিনি। আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি। এই সব শুনে সাংজি ওকে কিস করে আর ওরা খুব সুন্দর একটা সময় কাটায়। বেশ কিছুদিন বাদে হসপিটাল থেকে কল আসে। ও সেখানে যায়, বাবাকে শেষবারের মতন দেখে। বাবা মারা যান। বাইরে এলে সেখানে সাংজিও ছিল। ও জিয়াসুকে জড়িয়ে ধরে। জিয়াসু আর নিজেকে ধরে রাখতে পারে না, অঝরে কাঁদতে লাগে। বলে আমার বাবা মা বলতে আর কেউ রইল না। তারপরে ওরা জিয়াসুর মায়ের কাছে ফুল নিয়ে যায়। সাংজি বলে আপনি চিন্তা করবেন না, আমি জিয়াসুকে খুব ভালো রাখবো, কখনো ওকে একা ছাড়বো না, ওর খেয়াল রাখবো। কিছুদিন বাদে ওরা ঘুরতে যায়। জিয়াসু বলে আমি তোমার শহরে যাচ্ছি, কাজ ছেড়ে দিয়েছি, আমি নিজে একটা কোম্পানি খুলবো। তোমার গ্রাজুয়েট হতে এখনো 2 বছর সময় আছে, তার মধ্যে আমি সবটা গুছিয়ে নেব। জিয়াসু ব্যাগ প্যাক করে নেয়। যাওয়ার দিন চলে আসে। সাংজির খুবই মনটা খারাপ লাগছিল, ওকে ছাড়তে ইচ্ছা করছিল না। জিয়াসুরও ওই একই অবস্থা। তবে ওরা অনেক কষ্টে একে অপরকে বাই করে। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়। সাংজি ওর ইউনিভার্সিটিতে অ্যানিমেশন কম্পিটিশনে পার্টিসিপেট করেছে। জিয়াসুও ওর কোম্পানি নিয়ে কাজ শুরু করে দিয়েছে। ইয়ান এখন জিয়াসুকে মেনে নিয়েছে। কয়েকদিন বাদে জিয়াসু আবারও সাংজির বাবা মায়ের সঙ্গে দেখা করতে যায়। আর এবারে সবকিছু ঠিকঠাক যায় এবং বাবা মা জিয়াসুকে মেনে নেয়। বাবা বলেন আমার মেয়ে তোমার সঙ্গে খুশি থাকবে আর আমরা আমাদের মেয়ের খুশিতে খুশি। জিয়াসু বলে আমি এখন বুঝেছি ভালো বাবা মা পাওয়াটা কতটা ভাগ্যের ব্যাপার। ইয়ান বলে আমাকে দেখছিস না, ভালো একটা ভাইও তো পেয়েছিস। ইয়ান আর জিয়াসু বাইরে আসে। তখন জিয়াসু ইয়ানকে ধন্যবাদ জানায় এত ভালো একটা বন্ধু হয়ে সব সময় পাশে থাকার জন্য। বাড়ি ফিরে জিয়াসু সাংজিকে ভিডিও কলে জানায় আজ আমি তোমার বাবা মায়ের সঙ্গে দেখা করতে গেছিলাম আর ওনারা আমাদের সম্পর্ক মেনে নিয়েছে। সাংজি খুবই খুশি হয়ে যায়। অ্যানিমেশন কম্পিটিশনে সাংজি প্রথম হয়েছিল। ও প্রাইজ নিতে যায়। জিয়াসু স্পেশাল গেস্ট হিসাবে এসেছিল ওখানে। ওকে দেখে সাংজি খুবই খুশি হয়ে যায়। দেখতে দেখতে সাংজির গ্রাজুয়েশনের দিন চলে আসে। সবাই সেলিব্রেট করার জন্য সমুদ্র কিনারে যায়। এরই মধ্যে এক বান্ধবীকে ওরা দূরে নিয়ে যায়, কারণ ওর বয়ফ্রেন্ড আজ ওকে প্রপোজ করবে। সবকিছু রেডি করে বান্ধবীকে চোখ বন্ধ করে আনা হয়, কিন্তু বান্ধবী ওখান থেকে চলে যায় আর জিয়াসু পেছন থেকে ফুল নিয়ে চলে আসে। আসলে এই সব কিছু সাংজির জন্য ছিল। সাংজির বাবা মা আর ভাইও আসে সেখানে। জিয়াসু বলতে লাগে তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছো। তুমি আসার পরে আমি বুঝতে পেরেছি আমিও একজন ভালো মানুষ, আমাকেও কেউ ভালোবাসতে পারে, আমিও খুশি থাকতে পারি। জিয়াসু হাঁটু গেড়ে ওকে বিয়ের জন্য প্রপোজ করে। আমায় বিয়ে করবে সাংজি? সাংজি অবশ্যই হ্যাঁ বলে। সবাই ওদের কিস করতে বলে। ওরা একে অপরকে কিস করে। ওরা সমুদ্রের তীরে হাঁটছিল আর ভাবছিল প্রথমবার দেখার কথা, তারপরে ভুল বোঝাবুঝি, তবে সবকিছু পেরিয়ে আজ ওরা একসঙ্গে। ওদের ভালোবাসার পূর্ণতা পেয়েছে। সাংজির প্রথম ক্রাশ, প্রথম ভালোবাসা আর জিয়াসুরও প্রথম ভালোবাসা আজ পূর্ণতা পেল। আর এমনই একটা হ্যাপি নোট দিয়ে এই রোম্যান্টিক সুন্দর ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এমন দারুণ সব এক্সপ্লেনেশন পাওয়ার জন্য। আজকের জন্য এই অবধি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।